তারেক রহমান মূর্খর করে মূর্খ বলে, সে মূর্খ। সে বঙ্গবন্ধুর উদাহরণ দেয়, বঙ্গবন্ধুর আগে তর্ক বাগিসকে দিয়ে ওই সময় তো সংবিধান ছিল না রে তারেক। বিএনপি জানে কিভাবে জিতে এসেছে, তার ভিতরে ভয়টা আছে। আপনি যে বললেন নির্বাচন নাও, নির্বাচন হলেও এখন জিততে পারবে না, সন্দেহ আছে। এই মুহূর্তে সে আরেকটা ঝুঁকি নিবে কেন? নির্বাচনে যেতে চাইবে কেন? এইটা তো মাত্র শুরু। কেন যেতে চাইবে? বিএনপি তো ক্ষমতা ছাড়তে চায় না। ছাড়তে গেলেই তো অসুবিধা আছে, তারা বুঝে। তারা তাদের অবস্থানটা তারা জানে, জনগণের মধ্যে তাদের অবস্থানটা তারা জানে, কি অবস্থা তারা আছে। এবং আমার তো মনে হয় 6 মাসও যাবে কিনা যে বিএনপির জনপ্রিয়তা আবার তলানিতে গিয়ে, একেবারে তলানিতে গিয়ে থাকবে যেভাবে শুরু করেছে। যার কারণে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন, উপজেলা সব জায়গায় বসাবে, কিন্তু নির্বাচন অতি সহজে হবে না। আপনার তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের রায়টা একটু খেয়াল করে পড়বেন। পরবর্তী সাধারণ নির্বাচনের আগে আপনারা বিএনপির রূপটা দেখবেন। ক্ষমতা ছাড়বে না তারা, না ছাড়তে চাইলে তাকে নির্বাচন দিবে না। তার সবচেয়ে সুবিধা হইলো সে সুযোগটা নিচ্ছে। নির্বাচন করার জন্য ইউনুসকে অনেক তেল দিয়েছে, চুপ দেখেছে, সব মেনে নিব, জুলাই সনদ দেব, গণভোট সব মেনে নিব, আমরা সব মেনে নিয়েছি। এখন আইসা তারা সংবিধানের কথা বলতেছে। ভালো কথা, আমরাও তো চাই সংবিধান হোক। সংবিধানের কথা যখন বলে তখন সবকিছু তো মানে না। এই যে সংসদ বাতিল হলো, রাষ্ট্রপতি সংসদ বাতিল করতে পারে না, প্রথমত প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া, অনুরোধ ছাড়া। এবং সংবিধান মোতাবেক এখন যে সংবিধানে যে যা উল্লেখ আছে, নির্বাচনের আগে 90 দিন অথবা পরের 90 দিন সংসদ বহাল থাকবে, সংশোধনী বাতিল করতে পারে না। সংবিধান মোতাবেক স্পিকার এদেরকে শপথ করাবে এবং প্রথম বৈঠকে স্পিকার সভাপতিত্ব করবে। তারেক রহমান মূর্খর করে মূর্খ বলে, সে মূর্খ। সে বঙ্গবন্ধুর উদাহরণ দেয়, বঙ্গবন্ধুর আগে তর্ক বাগিসকে দিয়ে ওই সময় তো সংবিধান ছিল না রে তারেক। সংবিধান ছিল না ওই সময়। ওই স্টারে চলতো, ওই যে স্টারটা ছিল মুজিবনগর সরকারের। সংবিধান হওয়ার পরে স্পিকার নির্বাচিত হয়েছে। তখন উনি বঙ্গবন্ধু স্পিকার পাইতেন কই? আমাদের স্পিকার আজকে কোথায়? ডেপুটি স্পিকার তো কোনো সাজা হয়নি, উনি জেলে আছেন। কোন আইনে, কোন সংবিধানের কোন ধারায় সেটা করেছে? সুতরাং তারা তাদের সুবিধা মতো আমি যখন সুবিধা মতো সংবিধানটা মানি, তো বুঝতে হবে আমার উদ্দেশ্য ডাল মে কুচ কালা হয়। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টে অনেক কিছু আছে, যে রায়টা দেখবেন গিট্টু লাগানো রায়টা, আপনি পরে দেখবেন। বিএনপি এই রায়টা মানবে না। বিএনপি আগামী নির্বাচনে চাইবে দলীয় সরকার অধীনে করতে চাইবে। আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা হয় না, কারণ আওয়ামী লীগ প্রথম দিকে প্রশাসক দিয়েছে, এর বাদে সবকটি নির্বাচন। এই যে সিটি কর্পোরেশন সিলেট যদি দলি, আরিফুল হক তো নির্বাচন করে পরাজিত, কামরান ভাই নির্বাচন করে পরাজিত হয়েছিল, সরকারি দল ছিলেন না। আমি জানি কামরান ভাই, এটা আমার জানা, একটা সত্য কথা বলি। কামরান ভাই গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যার কাছে, গিয়ে বলেছিলেন যে সিলেটের উন্নয়নের যে পয়সা একটু কমাইয়া দেন। উত্তরটা ছিল, আপনার নির্বাচনের জন্য আমি উন্নয়নের ব্যয় কমাইতে পারবো, যান জনগণকে নিয়ে জিতে আসেন, উন্নয়ন সমভাবে হবে। আজকে কুমিল্লায় যেটা হবে সিলেটে সেটা হবে। বঙ্গবন্ধু সেই উত্তর দিয়ে দিয়েছিলেন। কই, নির্বাচন তো রিগিং হয় নাই। উপজেলা নির্বাচনে যে বিএনপি জিতে নাই, এমনকি এর আগে কিছু সিটি কর্পোরেশন নির্বাচনে 4টাতে বিএনপি জিতে নাই এক সময়। আওয়ামী তো রিগিং করে নেই। আওয়ামী লীগ সংবিধানের বাইরে তো একটু নড়ে নাই। কিন্তু যারা আজকে, আরেকটা কথা বলছিলাম, যেটা বিএনপির জন্য সুবিধা যে জায়গাটা হচ্ছে, এমন খেলা খেলেছে, মুখে বলেছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ চাই না, আবার অন্যদিকে জামাতকে এবং এনসিপি কে, ওই তখন তো এনসিপি ছিল না, ওদেরকে লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। ওরা জানে জামাতের পক্ষে রাস্তার আন্দোলন করে, ওরা গুপ্ত হতে পারে। জামাত গুপ্ত স্টাইলের দল,
যেমন কমিউনিস্ট পার্টি গুপ্ত স্টাইলের দল, রাস্তায় আন্দোলন করার দল না। আজকে জামাতের পক্ষে বিএনপি কে রাস্তায় আন্দোলন করে নামানো সম্ভব না। একমাত্র দল ছিল আওয়ামী লীগ, কিন্তু যেহেতু আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, আগে এটা করা হয়েছে, এই হচ্ছে বিএনপির এইবারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এই কারণে বিএনপি অত্যন্ত রক্ষেপ করতেছে না, কিছুই করতেছে না, ভয় পাচ্ছে না। সে তার ইচ্ছা মতো তারেক করবে, ইচ্ছা মতো প্রশাসন বসা। যে এই যে এইটা দলীয়করণ কে শুরু, ৭৫-এর পরে যে দলীয়করণটা শুরু হয়, জিয়ার আমলে দলীয়করণ শুরু হয়, এরশাদের সময় দলীয়করণ হয়েছে, খালেদ রেজার সময় দলীয়করণ হয়েছে, আওয়ামী লীগের সময় দোষ দেওয়া হয় দলীয়করণ। সেইভাবে দলীয়করণ কিছু হয়েছে, আমরা না করবো না, সেইভাবে হয়নি। আজকে আমরা যেটা দলীয়করণের যে নমুনা দেখতেছি, নগ্ন নগ্ন, কোথাও বিএনপি ছাড়া তো আমরা দেখতেছি না, একেবারে নগ্ন ভাবে বিএনপি দলীয়করণ করতেছে। আমাদের বন্ধুরা যারা বিএনপির সাথে জোট করে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, একটা জনগণের সরকার আসবে, যে বাহবা দিচ্ছিলেন, আন্দোলন করেছিলেন, আজকে মন্ত্রিত্ব পেয়ে অনেকেই খুশি হয়ে গিয়েছেন, তাদের গণতন্ত্র একেবারে এখন নির্বাচন হয়ে গিয়েছে। ওনারা দেখবেন বিএনপির চেহারা কি, বিএনপি কি চিজ ওনারা দেখতে পারবেন, আর তারেক জিয়া কি চিজ দেখতে পারবেন। এই যতই দিন যাবে, এইখানে বিএনপি যতই চিন্তা করুক যে তার জনপ্রিয়তা বাড়বে, বাড়বে না, আমি মনে করি এটা একদিকে ভালোই হচ্ছে। দলীয়করণ আওয়ামী লীগ করে না বিএনপি করে, জনগণ বুঝুক আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে বই কমবে না। সঙ্গে থাকুন সুরত ভাই। জিয়া করিম ভাই, আপনার কাছে শুনি, আপনি কিভাবে দেখছেন বিএনপি কি আসলে নির্বাচন বিমুখ হচ্ছে প্রশাসনিক দিয়ে, স্থায়ীভাবে দিচ্ছে কিনা, ২-৪ বছরের জন্য দিচ্ছে কিনা, নাকি ৬ মাস পরে নির্বাচন দিবে? কোন দিকে আসলে বিএনপি হাঁটছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতা এবং সুজাত ভাই এবং মোল্লা ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওনারা পুরো জিনিসটা তুলে ধরলেন দুজনেই। এর বাইরে যে জিনিসটা থাকে যে আপনার বিএনপির যে অবস্থান, যেটা এর আগেও আমি দেখেছি, সেটা মনে হয় না যে তারা নির্বাচন সহসা দিবে। তারা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে তারা চরিত্র পরিবর্তন করে। এটা যদি দেখেন ৯১-এর নির্বাচনের পরে কথা ছিল যে ৩ জোটের রূপরেখা বাস্তবায়ন করবে, করেছে? করেনি। তত্ত্বাবধায়ক সরকারকে কবর দেওয়ার জন্য তারা সেই সংস্কার করলো, তত্ত্বাবধায়ক সরকারের কবর রচনা করলো কিন্তু বিএনপির হাত ধরে। সুতরাং, এবং আপনি যদি দেখেন তাদের সময় বিভিন্ন ভাবে, আমি এর আগের দিনও বলছিলাম, তারা দলীয় লোক অলওয়েজ প্রেফার করে, এবং সেভাবেই একটা দলের যদি যার জন্ম গণতান্ত্রিক পন্থায় না সরকারে থেকে, তারা তো ওইটা করবে, এটা স্বাভাবিক, এটা আমাকে মেনে নিতে হবে। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ একমাত্র দল যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। ২০০০ সালে এটা আওয়ামী লীগের সবচেয়ে বড় একটা ভুল ছিল, ৯৬-তে এই শাহাবুদ্দিন সাহেবকে, আবার বিচারপতি শাহাবুদ্দিনকে আবার রাষ্ট্রপতি করা। এটা আওয়ামী লীগ, অনেকে তখন বাহবা দিচ্ছে, বিএনপির লোকরা বেশিরভাগ, কিন্তু আমি বলবো আওয়ামী লীগের বড় ভুল ছিল তখন এই শাহাবুদ্দিন। তারপরে আপনার নির্বাচন কমিশনার ছিলেন ওনার নাম হচ্ছে আবু সাইদ, MS সাইদ, যিনি গোপালগঞ্জের মানুষ, বিএনপি পন্থী রাজনীতি করতেন। সুতরাং এই মানুষগুলোকে বসিয়ে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগের, তারপরে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। আওয়ামী লীগ কিন্তু বলে নেই, আওয়ামী লীগের ভোট বেশি ছিল, কিন্তু তখন আওয়ামী লীগের প্রচুর কাজ করেছিল তখন, তারপরে তারা ক্ষমতা শান্তিপূর্ণ। এরপরে আমরা কি দেখলাম, তারা নির্বাচনে বিজয়ী হওয়ার পরে যে নির্যাতন নিপীড়ন শুরু হলো, সেটা তারা করেছে। এর বাইরে যদি দেখেন যে এরপরে তারা আবার ক্ষমতায় থাকার জন্য আবার একইভাবে তাদের দলীয় লোককে, ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি, আবার তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এইগুলি করলো। সুতরাং তাদের চরিত্র তো বোঝা যায় যে এটা বুঝতে বাকি থাকে না যে তারা নির্বাচন দিতে চায় না। কারণ হচ্ছে আরো একটা জিনিস আছে, কিছুদিন আগে দেখেছেন যে আওয়ামী লীগ কিছুটা আলোচনায় আসছে যে তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে, আওয়ামী লীগ
একক মানে যে করে হোক তারা নির্বাচনে অংশ নেবে, কিন্তু তা যখন বিএনপি দেখলো আওয়ামী লীগের যে তৃণমূল আছে তারা যদি নির্বাচনে অংশ নেয় তাহলে বিএনপি সেখানে জিততে পারবে, ইম্পসিবল। সেই দিক থেকে বিচার করে এবং তারেক রহমান আবার বলছে যে দেশে গত 17 বছরে যে দুর্দশা হয়েছে সেটাকে ঠিক করতে গেলে তার মানে আপনাকে ইঙ্গিত দিচ্ছে, তাই না, যে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে। আবার বিডার এক যে চেয়ারম্যান যে যাকে নিয়োগ যিনি আপনার এই ইউনূস সাহেবের সমান ছিলেন, তিনি বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে লন্ডনে হবে। আমরা তো দেখলাম বাংলাদেশ সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল, সেইখান থেকে আরেকজন বললো ইউরোপে নিয়ে যাবে, নিয়ে যে পাকিস্তানে ফেলে দিল। ফ্লাই করে দেখাইলো তো আপনাকে কিভাবে যাইতে হবে, ফ্লাইং আসিক। হ্যাঁ, তো এখন আমরা তো খাম্বা দেখেছি, আর এক খাম্বা দেখবো। এইগুলি বলা খুব সোজা ব্যাপার যে যেগুলি বলছে, কিন্তু বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সে আপনার এই আপনার মাসুদ কামাল না আরেকজন আছে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, উনি জাসদ ছাত্রলীগ করতেন এক সময়। তো উনি বলছিলেন যে এই যে উন্নয়নের কথা যে বলেন এটা তো জনগণনাকে পিটাবে কয়েকদিন পরে। উনি কি দেখেন না যে ঘর থেকে বেরোলে যে জিনিসগুলো হয়েছে গত 17 বছরে ঢাকা শহরের পুরা বাংলাদেশে? আপনি রুমিন ফারহানা মাঝখানে বলছিলেন যে উনি বরিশাল গিয়েছেন, ইয়াতে আপনার এই রাজশাহীতে গিয়েছেন, যে অবস্থা দেখেছেন, অথবা যে কোনো ডিস্ট্রিক্টে যান না কেন, যে উন্নয়নের ছোঁয়া যে এটা বোঝা যায়। প্রতিটা সেক্টরে যে উন্নয়ন হয়েছে, প্রতিটা বিভাগে একটা ইপিজেড আছে। এই যেমন তারেক রহমান মাঝে কুমিল্লায় গিয়ে বললেন যে এখানে আমি ইপিজেড করবো, তিনি জানেনই না যে ওখানে ইপিজেড আছে, ওখানে 20,000-এর উপরে বেশি শ্রমিক কাজ করে। সুতরাং সেই মানুষের পক্ষে দেশকে এগিয়ে নেওয়া কঠিন হবে। আপনি আগে হচ্ছে মানুষের দ্বারগোড়ায় আপনাকে পৌঁছাতে হবে। দ্বারগোড়ায় পৌঁছাতে গেলে আপনাকে, যেমন আপনার মহাত্মা গান্ধী কি করছিলেন, উনি প্রতিটা সফর শুরু করলেন, যে সমস্ত বঙ্গবন্ধু কি করছেন, প্রতিটা মানুষের দ্বারে পৌঁছাইছেন, তাই না? এইটা যদি পৌঁছাতে পারেন তাহলে আপনার কিছু করা সম্ভব। আর যদি না পৌঁছাতে পারেন তাহলে তো সম্ভব না। উনি যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন 300 ফিট, এটা কি ছিল ঢাকা শহরে আগে? বাংলাদেশে ছিল 300 ফিট? উনি যে এয়ারপোর্টে নামলেন তার পাশে যে টার্মিনালটা হয়েছে ওটা কি আগে ছিল? উনি বলে দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মেট্রো রেল মাত্র 26% মানুষ ব্যবহার করে, এবং সেইটার কি দরকার? তাহলে আমি প্রশ্ন একটা করি, পাল্টা প্রশ্ন করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনগণ যারা পড়ালেখা করে তারা হচ্ছে বাংলাদেশের 1% কম মানুষ, তাই না? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দরকার? বাংলাদেশ প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা বুয়েট, সেখানে তো আরো কম ছাত্রী পড়ালেখা, তাহলে সেইটার কি দরকার? আপনাকে বুঝতে হবে একজন মানুষের শিক্ষা, সেইটা যে পুঁথিগত বিদ্যার কথা আমি বলছি না, একটা হচ্ছে যে একটা শিক্ষা মানুষকে এনলাইট করে, সেই শিক্ষা তার ভেতরে আছে বলে আমার মনে হয় না। একটা মানুষ 17 বছর লন্ডনে বসবাস করলেন, আমি কি করতাম বা আপনি কি করতেন আগে চিন্তা করেন। মোল্লা ভাই যেখানে আছেন সেখানে কেন উনি পড়ালেখা করলেন? শুধু কি পুঁথিগত বিদ্যার জন্য না। আর আপনি তো অন্য দেশের অনেক ভালো জিনিস আছে, কালচার থেকে শুরু করে অনেক ভালো খারাপও আছে, সেই ভালো জিনিসটা তো আহরণ করা যায়, কিন্তু সেইটা কি আমরা করতে পেরেছি? আমরা পারিনি। সেই জন্য আমি বলছি যে উনি যে কথাগুলি বলেছেন, উনি খাল খনন করবেন, গাছ লাগাবেন, তার কোনো যুক্তিকতা মানে যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। যে এই যে গাছ লাগাবেন, একদিনে এত গাছ কিভাবে লাগাবেন? আর বাংলাদেশে কি তাহলে আবাদি জমি কি থাকবে? তো এইগুলি আপনাকে চিন্তা করতে হবে যে একজন মানুষের যে মানুষটা, তার ওয়াইফ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা, লন্ডনে যে পড়ালেখা, তাকে কোনো চাকরি করতে দেয়নি,
এই প্রশ্নটা আমি এর আগে করেছিলাম যে উনি চললেন কিভাবে, এই 17 বছর একজন মানুষ, এত টাকার উৎস কোথায়? আপনার মনে থাকার কথা যে জিয়াউর রহমান সাহেব যখন মারা যান 81 সালে, তখন তারেক রহমানের একটা সাক্ষাৎকার আছে, দেখবেন যে জিয়াউর রহমান সাহেব পুরনো প্যান্ট কেটে তাদেরকে প্যান্ট বানিয়ে দিত। এটাও কিন্তু আমার কথা না, এটা ওনার নিজের মুখের কথা, এবং এটা বাংলাদেশে সবাই করেছে, আমরা ছোটবেলা করেছি। কিন্তু সেই মানুষটা 2 দিন পরে কোকো 1, কোকো 2, কোকো 3 নামায় দিলেন। কোত্থেকে আসলো টাকা ভাই? 1 টাকায় যখন বাড়ি পাওয়া যায় তখন তাকে আপোষকামিতা বলে। বাবা হত্যার যখন বিচার না চেয়ে যখন বাড়ি পাওয়া যায়, আরেকটা বাড়ি পাওয়া যায়, তখন সেটাকে আপোষ বলে। দেশ বিক্রি কাকে বলে? দেশ বিক্রি তাকেই বলে যখন মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করা হয়। উনি বলছেন যে আমাদের তো ইন্ডিয়া নেই, তো উনি কোথায় ছিলেন? উনি কি খাম্বাই করে এই লন্ডনে গিয়েছিলেন? প্রশ্ন জাগে। সুতরাং আপনি দেখবেন যে আওয়ামী লীগের, আমেরিকা তো আছে, আমেরিকা বা ইউরোপে সব জায়গায় আছে, যে সরকার থাকে তারা তাদের নিজস্ব লোক বিভিন্ন জায়গায় বসায়, কিন্তু যেখানে স্থানীয় সরকার সেগুলো নির্বাচন হয়। ধরেন অ্যাম্বাসেডর বা জাস্টিস, তারা তাদের নিজস্ব ধারার লোক নিয়োগ দিতে চেষ্টা করে। বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত তাদের নিজস্ব ধারার লোকজনকে, যারা শিক্ষিত, যারা বাইরে কথা বলতে পারবে এমন লোককে অনেককে অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই করেনি, ওনারা শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা তাদেরকে করেছে। এই জিনিসটা আমি মনে করি এটা ভুল। এই পররাষ্ট্র মন্ত্রণালয়টা আওয়ামী লীগের উচিত ছিল যে তাদের নিজস্ব অনেক এক্সপার্ট আছে, যারা এখানে সচিব, তারা তো সচিবের নিচের র্যাঙ্কে কাজ করে, তাই না? একটা যেন অ্যাম্বাসেডর, তার চেয়ে কোয়ালিফাইড অনেক লোক আছে, তাদেরকে কেন দেওয়া হয়নি? তারা তো একদিকে যেমন দেশপ্রেম ছিল তাদের, 2 পার্টির দিকে দরদ ছিল, আর মানুষের জন্য কাজ করতে পারতো। আপনি দেখবেন এমবেসিতে যাবেন, যে কোনো এমবেসিতে যান না কেন, সেই এমবেসিতে যে 10টার ভিতরে কোনো লোক পাবেন না। আপনি একটা পাসপোর্ট নিয়ে যাবেন, 12টার 1 মিনিট আমি নিব না। সার্ভিস বলে কোনো জিনিস নেই। আপনি সেখানে শুক্রবারে যান, নামাজের পরে অফিস খোলা বন্ধ, নাই, লোক নেই, সুতরাং এদের পাবেন না। সুতরাং এই যে সরকার খরচ করে টাকাগুলি, কেন, কাদের পেছনে? আপনি দেখেন যে এই বঙ্গবন্ধু 74 সালে বেথেসদাতে, গুগল করলে পাবেন, বেথেসদাতে একটা বাড়ি কিনেছিলেন অ্যাম্বাসেডরের জন্য। অ্যাম্বাসেডর কি করলেন? সেইটাতে থাকবেন না, সেটা নিয়ে কেলেঙ্কারি হলো, এবং যে সেই একই জায়গায় নতুন করে বাড়ি করা হলো, যেটা 7 মিলিয়ন, যেটার জন্য 2 মিলিয়ন বেশি হলে খরচ হতে পারে। এই হচ্ছে আমাদের অবস্থা হয়েছে। সুতরাং আপনি কাকে বিশ্বাস করবেন? আপনার নিজস্ব যদি লোক থাকতো, যে হ্যাঁ আপনারা যারা বাইরে আছে, যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, তাদেরকে বসাতে আওয়ামী লীগ অনেক ভালো করতো পররাষ্ট্র বিষয়ে। তাহলে কি বিএনপি নির্বাচনের দিকে আগাচ্ছেন আপনার কাছে? না, বিএনপি কোন রকম নির্বাচনে আগাবে না। আপনি দেখেছেন যে ভিসি নিয়োগ যে দেওয়া হয়েছে, সব জায়গায় তারা, আগে কি হতো, একটা প্যানেল হতো, তাই না, ভিসি প্যানেল হতো, তারপরে সেইটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আপনার এডুকেশন মিনিস্ট্রি হয়ে রাষ্ট্রপতির কাছে যেত, তারা ওখান থেকে কাউকে নিয়োগ দিত। কিন্তু এখানে কি কোনো নির্বাচন হয়েছে? এখানে সিলেকশন, কোনো ইলেকশন নেই, সবই সিলেকশনের মাধ্যমে হচ্ছে। কারণ তাদের তো একটা 17 বছর ক্ষমতার বাইরে ছিল। এখন যে লোকগুলি তারা নির্বাচন করতে চাচ্ছিল, তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে কোনো পজিশন দেওয়া হবে। কি পজিশন দিবে? এই যে পজিশনগুলো দিচ্ছে। সুতরাং এই পজিশন দেওয়ার জন্যই তাদেরকে বলছে তোমরা এখন চুপ থাকো, তোমরা যাকে নমিনেশন দেওয়া হয় তার পক্ষে কাজ করো, তোমাদেরকে মূল্যায়ন করবে। মূল্যায়ন কিভাবে করবেন? মূল্যায়ন তাদের যোগ্যতায় তো করতে পারবেন না, মূল্যায়ন করবেন অযোগ্যতায়, কোটার ভিত্তিতে। সুতরাং সেইটাই তারা করছে, যে এদেরকে একটা সময় পর্যন্ত রাখবে, হয়তো 2 বছর বা 3 বছর বা 5 বছর, তারপরে হয়তো নির্বাচনের কথা চিন্তা করতে পারে, কিন্তু তার আগে করবে বলে মনে হয় না। একেবারে সব ক্ষেত্রে এটা শুধুমাত্র যে স্থানীয় সরকার বা নির্বাচন সেটা না, শিক্ষা ক্ষেত্রেও দেখেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে ভিসি নিয়োগ দেওয়া হলো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাদেরকে ভিসি নিয়োগ দেওয়া হলো, আপনাকে সেই দিন বলছিলাম কুয়েটে যে ভিসি নিয়োগ দেওয়া, তাকে ছেলেরাদের আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করতে হয়েছে, তার কাপড় জামা ছিঁড়ে ফেলেছে ছেলেরা পর্যন্ত, তারপরেও তাকে আবার নিয়োগ দেওয়া। কিসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো? কোন যোগ্যতার ভিত্তিতে? তার বিরুদ্ধে তো অভিযোগ আছে। এই যে নিয়োগগুলো, একজন মানুষ শুধু রাজনীতিবিদ হলে হবে না, যে রাজনীতির বাইরে ছিল 17 বছর, তাকে নিয়ে এসে বসাই দিলেন, তাহলে তো হবে না।
বা এই যে বিডার যেটা যেটা সবচেয়ে একটা বড় ইনস্টিটিউশন, তাই না? সেখানে একজনকে বসিয়েছেন যে কোনো কিছু বুঝে না, একজন বলে দিল যে একটা কোম্পানির সঙ্গে চুক্তি করে বলে দিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে, এবং তখন সেটা মেনে নিল কেন? একদম যারা এতদিন শুধু যারা এতদিন কথা বলেছে যে কোটা না মেধা, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে এখন তারা কোথায় গেল? যারা দিল্লি না ঢাকা বলে স্লোগান দিচ্ছে তাদের দেখবেন না, এরা হচ্ছে একটা কথা সবসময় বলতে থাকে যে পাকিস্তানের 3টা স্লোগান ছিল। একটা ছিল যে ইসলাম খতরা মে হে, কাশ্মীরকে ফাতে করনে পড়েগা, হিন্দু আমারা দুশ্মন হ্যায়। এই 3 স্লোগান ছাড়া তাদের আর কোনো কিছু ছিল না, তাদের কোনো এজেন্ডা ছিল না যে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু দেখলেন যে এটা দিয়ে সম্ভব না, এটা থেকে বঙ্গবন্ধু যার জন্য বেরিয়ে আসতে পেরেছিলেন। একদম একদম আই হ্যাভ এ ড্রিম, মানে একটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম আর একটা হচ্ছে প্ল্যান, দুইটার ভিতর পার্থক্য আছে। যেটা বঙ্গবন্ধু ছিল ড্রিম, আর শেখ হাসিনারও ছিল ড্রিম, সেটার মাধ্যমে উনি স্বপ্নে জাল বুনছেন, সেটা দেশটাকে সাজিয়েছেন। ধন্যবাদ। একেবারে সঙ্গে থাকুন ডক্টর মুল্লাহ। এই যে প্রসঙ্গটা আপনিও তুলছিলেন যে এই যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব জায়গায় নিজের লোক, তাহলে রাষ্ট্রটা চলবে কিভাবে? নিজের লোকরা এই জেলা পরিষদে, সিটি কর্পোরেশনে যে নিজের লোক বসানোর ফলে কি দুর্নীতি বাড়বে? নির্বাচন না হলে কি এইসব লোকদের মধ্যে দলীয় লোকজনদের সুবিধার্থে কি নিয়োগ দেওয়া হলো এবং নির্বাচনকে ডিলে করা হবে? নির্বাচনে স্পেসিফিক আসলে বিএনপির কোনো অ্যালার্জি মনে হয় কিনা আপনার কাছে? ধন্যবাদ বিপুল ভাই, আপনি যতগুলো প্রশ্ন করেছেন সবগুলোর উত্তরই হ্যাঁ। সবগুলোর উত্তরই হ্যাঁ। এবার যদি আমি এলাবোরেট করি, সেটা হচ্ছে যে আপনি সম্ভবত বুঝতে পারছেন যে সুজাত ভাই একটু আগে বললো বা জিয়া ভাই বারবার বলে যাচ্ছেন যে আওয়ামী লীগে গত 16-17 বছরে আপনি যদি তাকান, আমি মনে করি সর্বনিম্ন দলীয়করণ হয়েছে। আমি সুজাত ভাই এটা স্বীকার করবেন যে দলীয়করণ হয়েছে, এটা অস্বীকার করাটা অবশ্যই অস্বীকার করার মতো হবে। কিন্তু এই যে আজকে জামায়াত ইসলাম প্রতিটি আসনে 100 কোটি টাকার উপরে খরচ করেছে, আজকে জামায়াত ইসলামের কাছে হাজার হাজার কোটি টাকা। আমরা শুনেছি 5ই আগস্ট জামায়াত ইসলাম দেশি বিদেশি অনেক লোক কিনেছে। জামায়াত ইসলামের যিনি লবিস্ট, তিনি স্বীকার করেছেন 100 কোটি টাকার উপরে বা আরো বেশি টাকা তার লবিতে খরচ করেছেন। ইউনূস নিজে ইনভেস্ট করেছেন, ইউনূস নিজে 100 কোটি টাকা খরচ করেছেন এই লবি করতে। সুতরাং এই যে জামায়াতের কাছে এই যে হাজার হাজার কোটি টাকা কোত্থেকে আসলো? কারণ গত 16 বছর তারা ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, চাকরি করেছেন, বিভিন্ন জায়গায় তারা সেটেল করেছেন। তাদেরকে আওয়ামী লীগ একেবারে অন্ধের মতো দলীয়করণ করে সবাইকে বাইর করে দেয় নাই। আওয়ামী লীগের সময় আমির খসরু মাহমুদ সাহেব ওনার বড় বড় বিল্ডিং ইয়াতে, আমি একবার আমার একটা এডুকেশনাল কনফারেন্স ছিল বনানীতে, আমি বনানীতে কনফারেন্স, তখন আমরা দুপুরে লাঞ্চ করতে গেলাম, গিয়ে দেখি ওখানে আমির খসরু মাহমুদ উনি ওখানে বসা। আমি বললাম উনি এখানে? বলে এটা তো ওনারই বিল্ডিং। তো দেখেন বিএনপির লোকজনদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি, আমি মানে খুব একটা সমস্যায় দেখিনি। তারা প্রত্যেকে তাদের ব্যবসা করে গেছেন, তাদেরকে সমস্যায় পড়তে হয়নি, তারা চাকরি করেছেন। বিসিএস, এই যে দেখেন আজকে 64টা জেলা প্রশাসকের মধ্যে 52টা এনসিপি এবং জামায়াতের। তার মানে কি? তারা জামায়াতের লোক, তারা ইয়েনো হয়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, তারা জেলা প্রশাসক হয়েছেন। আওয়ামী লীগ কিন্তু দলীয়করণ করেনি এখানে। যারা মেধাতে এসছে, কোটাতে এসছে, প্রত্যেকে কিন্তু আওয়ামী লীগ বিসিএস কর্মকর্তা বানিয়েছে, আওয়ামী লীগ তাদেরকে সেনা কর্মকর্তা বানিয়েছে, আওয়ামী লীগ তাদেরকে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে, সব জায়গায় আওয়ামী লীগ কিন্তু দলীয়করণ করেনি। আওয়ামী লীগ মেধাকে গুরুত্ব দিয়েছে। কিন্তু এখন বিএনপি 17 বছর পর যখন ক্ষমতায় আসলো, এবং তারেক রহমান সাহেব, যেটা একটু আগে জিয়া ভাই বললেন, আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা কিন্তু এই যে আমরা যে দেশের বাইরে দীর্ঘদিন থাকি, আমরা কিন্তু অনেক কিছু এখানে অটোমেটিক্যালি আমরা অ্যাকসেপ্ট করি। এদেশের গণতন্ত্রকে আমরা অ্যাকসেপ্ট করি, এদেশের যে দুর্নীতি ছাড়া যে একটা প্রশাসন চলতে পারে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি। বাংলাদেশে যখন আমরা যাই, বিশ্বাস করবেন না, একটা চকলেটের খোসা বা একটা আইসক্রিমের খোসা বা একটা পলিথিন আমরা কিন্তু ফেলতে পারি না রাস্তায়, আমরা একটা পকেটে নিয়ে হাঁটি। এমন হয়েছে আমি 2-3 দিন পকেটে নিয়ে হাঁটতেছি, ফেলার জায়গা পাচ্ছি না, বাসায় গিয়ে তারপর হয়তো ফেলতেছি, বা বাসায় গিয়ে ফেলতে মনে না থাকলে আবার সারাদিন এটা পকেটে থাকে, কারণ ঢাকাতে ওইরকম বিন সিস্টেম নাই, রাবিশ আমি রাস্তায় ফেলতে পারছি না। কিন্তু আবার 15-20 দিন যাওয়ার পর আবার দেখবেন বাংলাদেশ যখন সেট হয়ে গেছি, তখন আবার ডিফারেন্ট হয়ে যায় মেন্টালিটি।
তো আমি তারেক রহমান সাহেব 17 বছর ইংল্যান্ডে ছিলেন, আমি ধরে নিয়েছিলাম উনি ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা দেখেছেন, উনি প্রশাসন দেখেছেন, গভর্নমেন্ট দেখেছেন, উনি বাংলাদেশে গিয়ে হয়তো একটা নিরপেক্ষ একটা পরিস্থিতি ক্রিয়েট করবেন যাতে মানুষ দলের ঊর্ধ্বে চলে আসতে পারে, মেধার ভিত্তিতে দেশের উন্নয়নে কাজ করতে পারে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না। উনি এসে সমস্ত সিটি কর্পোরেশন বলেন, জেলা প্রশাসন বলেন, প্রত্যেকটা উপজেলা প্রশাসন বলেন, সব জায়গায় নিজের লোকদেরকে নিয়োগ দিয়েছে। আমি একটু আগে, আপনারা হয়তো খারাপ লাগতে পারে, বাট একটা প্রশংসনার আমি করেছি যে দলীয়করণ করলেও ওই যে টাকা খায় ব্যবসায়ীদের বসানোর চেয়ে উনি দলীয় লোকজনদের বসানোটাকে প্রেফারেন্স দিয়েছেন, যেটা মানে এটা আমরা পছন্দ করি না দলীয়করণ, বা দলীয়করণ করলে এভাবেই হয়তো করা উচিত, যেটা আওয়ামী লীগ করেনি, উনি করতেন, যে একেবারে অন্ধের মতো ওনার লোকজনদেরকে সব জায়গায় উনি বসাচ্ছেন। এটা কিন্তু অনেক সিগন্যাল দেয় বিপুল ভাই। একটা আওয়ামী লীগের সময় তো জেলা পরিষদ যখন কার্যকর করা হলো, জেলা পরিষদ আমার মনে আছে জেলা পরিষদ যখন কার্যকর করা হলো, তো 61 জেলায় তো 61 জন আওয়ামী লীগ নেতাকেই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যদিও নির্বাচন হয়ে গেছিল 1 বছরের মধ্যেই। কিন্তু নির্বাচন হয়েছিল এবং নির্বাচনে বিএনপির লোকজনও জিতেছিল। এমনকি আপনি হয়তো খবর নিয়ে দেখবেন, আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, নিরপেক্ষ তারাও কিন্তু নির্বাচিত হয়েছে। আমার এলাকায় বড়গ্রামের সর্বশেষ যে জেলা পরিষদ নির্বাচন হয়েছে জেলা প্রশাসনের, সেখানে কিন্তু কি বলে নিরপেক্ষ তিনি জেতার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, একদম রিয়েলিটি যেটা, সেটা কিন্তু বিএনপির সময় কতটুকু হবে আমরা সন্দিহান। কারণ ইতিমধ্যে আমরা চাঁদাবাজির যে একটা স্টাইল দেখতে পেয়েছি বাংলাদেশে, সেটা 5ই আগস্টের পর থেকে অপ্রাতিষ্ঠানিক ভাবে ছিল, এবং 12ই ফেব্রুয়ারির পর থেকে আমরা প্রাতিষ্ঠানিক ভাবে চাঁদাবাজির একটা সিস্টেম আমরা দেখেছি, যেখানে একজন মন্ত্রী বলছেন যে সমঝোতার ভিত্তিতে নিলে সেটাকে চাঁদাবাজি বলে না। তো একজন মন্ত্রী যদি বলেন এই ধরনের কথাবার্তা, তার মানে হচ্ছে কি তারা এটাকে পেট্রোনাইজ করছেন। তারা বলছেন যে 17 বছর আমাদের নেতা কর্মীরা খেতে পারেনি, এখন আমাদের নেতা কর্মীরা সেখানে এটা সেটেল করবে, তারা চাঁদাবাজি করবে, তারা ঘুষ খাবে, তারা দুর্নীতি করবে, এটাকে তারা নর্মালি নিচ্ছেন। এবং এটা যদি কন্টিনিউ করে, তাহলে রুট লেভেলে যেখানে স্থানীয় সরকার নির্বাচন হবে, আমরা তো দেখতে পাচ্ছি এখনো আওয়ামী লীগের উপর থেকে, যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে ব্যান বিএনপি তুলে নেয় নাই, আওয়ামী লীগ দলের উপর যে সাসপেনশন সেটা বিএনপি তুলে নেয় নাই, আওয়ামী লীগের যে 3.5 লক্ষ 4 লক্ষ লোক জেলখানায় বিনা কারণে পৌঁছতেছে। আমি গতকালকে ভাই দেখলাম একটা ভিডিওতে, আওয়ামী লীগের এক নেতা জেলখানা থেকে জামিন পেয়ে বের হয়েছে, জেল গেট থেকে তাদের ডিবির লোক জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। তো এই ঘটনাটা একবার দুবার ঘটে নাই, অসংখ্যবার সারা বাংলাদেশে ঘটেছে। আগে তো আমরা দোষ দিতাম ইউনূস সাহেবকে, যে ইউনূস সাহেবের সময়। এখন বিএনপির সময় এই ঘটনা যখন ঘটছে, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে বিএনপি ও আওয়ামী লীগের উপর সেই সিমিলার স্টাইলে হয়তো স্টিম রোলার চালাবে, এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা নিজেদেরকে শক্তিশালী করবে, এবং করার পর যদি নির্বাচন দেয়ও, আমি মনে করি না অতি দ্রুত দেবে, যতক্ষণ পর্যন্ত তারা কমফোর্টেবল না হবে, যে অথবা ওপর থেকে প্রেশার না আসবে নির্বাচন দেওয়া, তারা হয়তো দিবেন না। কারণ জেলা প্রশাসক নিয়োগ হয়ে গেছে, প্রশাসকরা এখানে থাকবেন। যদি নির্বাচন দিতেও হয়, যখন তারা মনে করবেন যে নির্বাচন দিলে আমরা এখন জিতবো, বা আমাদের সেই পাওয়ারটা, আমরা কমপ্লিট পাওয়ারফুল, আওয়ামী লীগকে জেলে রেখে যদি নির্বাচন দেওয়া যায় তাহলে ফ্যান্টাস্টিক। আর যদি আওয়ামী লীগকে জেল থেকে ছেড়ে দিয়ে নির্বাচন দিতে হয়, তাহলে এমন সময় দিবে যখন তারা অল পাওয়ারফুল, তাদের রুট লেভেলে তাদের ঘাঁটি 17 বছরে যেটা উইক ছিল সেটাকে তারা স্ট্রং করে তারপর দিবে। সুতরাং আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সবগুলোই সত্য, যে তারা ক্ষমতা দখল করছে, স্থানীয় সরকার দখল করছে। সুজাত বিক্রয় যেটা বললেন, তাদের নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই। নির্বাচন কেন দিবেন? 2/3 সংসদ সদস্য নিয়ে তারা ক্ষমতায় আসছে, নির্বাচন না দিলেও তাদের বিরুদ্ধে কারোই কিছু বলার নাই। জামায়াত ইসলাম একটু প্যান করতে পারে, বাট আমরা তো জানি তারা মুদ্রার এপিট এবং ওপিট, এখানে অনেক কিছু ড্রামা হচ্ছে, বা দিন শেষে তারা একই মুদ্রার এপিট ওপিট। বাংলাদেশে দুটোই, একটা আওয়ামী লীগ, একটা এনটি আওয়ামী লীগ। এটাই ক্ষমতা যেটা তারা দখল করেছেন, সেটা তারা হয়তো কন্টিনিউ করার চেষ্টা করবেন বলে মনে করি। বিপুল ভাই, ধন্যবাদ। একেবারে শেষে সুজিত ভাই, তাহলে আপনি কি মনে করছেন যে বিএনপি আসলে এখন জেলা পরিষদে এবং সিটি কর্পোরেশন প্রশাসক বসিয়ে দলকে সংগঠিত করার চেষ্টা করতেছে, এবং নিজের দলের লোকজনদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া কিংবা তাদের আর্থিক অবস্থার উন্নতি করা, এই মূলত স্থানীয় সরকারের কাজগুলোর মাধ্যমে তাদের আর্থিক অবস্থা উন্নতি করতে পারে? সেক্ষেত্রে নির্বাচন কি 6 মাস 1 বছরের মধ্যে হওয়ার কোন পসিবিলিটি আছে? আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তর দিই, যেটা মোল্লা ভাই মিস করেছেন। আওয়ামী লীগ যখন প্রশাসকটা নিয়োগ করে, তখন শুধু প্রতিষ্ঠিত করেছে জেলা প্রশাসক, প্রশাসনিক ভাবে বা কোনভাবে ওইটা এস্টাবলিশ হয় নাই। এরপরে নির্বাচন দিয়েছে। যেমন
এটা আগে ছিল, কিন্তু বিএনপি আইসা 91-তে আসার পরে বিএনপি উপজেলা জেলা সবই স্টপ করে দিই। না না, সেটা তো ছিল, এটা তো বঙ্গবন্ধু সময় বঙ্গবন্ধু যারা করেছিলেন, তো গভর্নরও করেছিলেন, আমি সেটাই বারবারই তো বলছি। পরিবর্তন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সেটা এই জন্য বললাম যে এইবারও যে গত 17-18 মাস প্রশাসক দিয়ে চালাইছে ইউনূস, এখন তারেক চালাবে, যত মাস ইচ্ছে চলুক। আর এই মোল্লা ভাই বলেছেন আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ করে নাই, তো বিএনপি করতেছে। আওয়ামী লীগ দিয়ে শিক্ষা নিছে সে, আওয়ামী লীগ করে নাই। আপনার আমেরিকায় ব্রিটেন সব জায়গায় দেখবেন দলীয়করণ হয়, অর্থাৎ কেন্দ্রীয় ভাবে প্রত্যেকটা সরকার তার নিজস্ব লোক বসায়, কিন্তু স্থানীয় পর্যায়ে বসায় না। এটা ইতিহাস আছে। এই যে আমাকে যে প্রশ্ন, প্রথমত বিএনপি নির্বাচন করবে কেন, সে তো সেফ জোনে আছে। সেফ জোনে আছে কারণটা হচ্ছে যারা তার বিরোধী দল, এরা পার্লামেন্টে কিভাবে মাইক অন করতো সেইটাই তো জানে না। পার্লামেন্টে সালাউদ্দিনের কথার উত্তর দেওয়ার মতো কোনো লোক আছে? হ্যাঁ, হাসনাদের মতো মারামারি করতে পারবে লোক আছে? এই যে আমাদের বিরোধী দলীয় নেতা, তার লিখিত বক্তৃতা দিতেছে কোন সংবিধানের, এরা তো সংবিধান কোনদিন পড়েই নাই, এরা এই সংবিধান বিশ্বাস করে। এরা আওয়ামী লীগের রাস্তায় আন্দোলন করতে পারে, এদের অভ্যাস আমি বললাম না, এরা গুপ্ততে বিশ্বাস করে। পার্লামেন্ট বিএনপি সেফ, ঘরে বাহিরে, ভিতর বাহিরে সেফ। আপনার অনুষ্ঠানের আবদ্ধ ভিতর বাহিরে সেফ। আওয়ামী লীগ সেফ যে এই কারণে আওয়ামী লীগ তো নিষিদ্ধ এখন। আওয়ামী লীগ তো জানে ঘরে ভিতরে এবং বাইরে কিভাবে আন্দোলনটা করতে হয়, বিএনপি জানে না। আওয়ামী লীগ কি জিনিস দেখে নাই, সে 2001-এ 2007-এ 96-এ দেখে নাই। সেটা তো আওয়ামী, সে মতিয়া চৌধুরী মাটি কামড়ে পড়েছিলেন, তার উত্তরাধিকার তো আওয়ামী লীগ আছে। মাটি কামড়ে পরে থাকা প্রেস ক্লাবের সামনে ছাড়বো না আমি। নাসিমকে পুলিশ পিটিয়েছে, মতিয়া চৌধুরীকে লাঠি মেরেছে, কিন্তু ওনারা তো রাস্তা ছাড়েন। জামাতে তো সেই অভ্যাসটা, এই জন্য বললাম বিএনপি সেফ, নির্বাচন দিবে কেন? সে সেফ জোনে আছে, তার লোকজনকে সে বসাইতে হবে না বিভিন্ন জায়গায়। এই যে আমাদের সিলেটের জেলা প্রশাসক, উনি তো এমপি প্রার্থী ছিলেন। আমাদের সালাম সাহেব যে সিটি কর্পোরেশন হয়েছে ঢাকায়, উনি তো এমপি প্রার্থী ছিলেন, নমিনেশন দেয় নাই, তাদেরকে বসাইতে হবে, খুশি রাখতে হবে। আওয়ামী লীগ যেগুলো করতো, ওই যে জিয়া ভাই বললেন বিভিন্ন জায়গায় করলে, এমনিতেই আওয়ামী লীগের বদনামের অভাব নাই রে ভাই, এত অপমান হচ্ছে তার বিরুদ্ধে আওয়ামী লীগ। আমি এই জায়গায় আওয়ামী লীগ আমার যদি শুনেন আওয়ামী লীগ নিতেন, আমি একটা অনুরোধ করতে চাই, ভাই আপনারা চুপচাপ দেখে যান যারা বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে, যারা জুলাই আন্দোলন করেছে, জুলাই সন্ত্রাস করেছে, তারা একটু দেখুক কে লাভবান হয়। মন্ত্রী হয়েছে নূর সাহেব, মন্ত্রী হয়েছে আমাদের সাকি সাহেব, ববি হাজ্জাজ সাহেব, মামলাও হচ্ছে আবার। সুতরাং আওয়ামী লীগকে আমি বলবো ভাই একটু চুপচাপ থাকেন, ওদেরকে দেখেন না, ওরা বলুক শেখ হাসিনা স্বৈরাচার না তারেক স্বৈরাচার, ওরা বলুক। এবং তারা বলা শুরু করে দিয়ে আকার ইঙ্গিতে তারেককে স্বৈরাচার বলা শুরু করে দিয়েছে। আমরা দেখতে চাই আওয়ামী লীগ একটু ধৈর্য ধরা উচিত, ধৈর্য ধরেন। বিএনপির খেলা চলুক, আর জামাত একটু ঘরে বাহিরে ভিতরে আন্দোলনটা করে দেখাক না। ধন্যবাদ। থ্যাংক ইউ। যে ভাই একেবারে শেষ পর্যায়ে আমরা 4-5 মিনিটের মধ্যে শেষ করতেই চাই, 4 মিনিটের মধ্যে। এই যে আপনি তো অনেক কথা বলেছেন, রেফারেন্স নিয়েছেন অনেক কিছু, কিন্তু এই যে জেলা পরিষদের প্রশাসক প্রশ্ন হলো, সিটি কর্পোরেশন নির্বাচনে প্রশাসক প্রশ্ন হলো, এগুলো নির্বাচন দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে সবার অংশগ্রহণ একটা নির্বাচন দিয়ে এগুলো করলে তো ভালো হতো নিশ্চয়ই, যেটা সুরেশ ভাই বলছেন, আপনি বলছেন, মোল্লাহকে বলছেন। তাহলে কি বিএনপি সত্যি নির্বাচন বিমুখ করছে কিনা, একেবারে ছোট করে যদি বলেন। ডেফিনেটলি নির্বাচন বিমুখ, কারণ নির্বাচন দিলে তো পরাজয়ের একটা সম্ভাবনা থাকে। কারণ আপনার দেখতে হবে যে মানুষ গত 18 মাস থেকে 20 মাসে কি অবস্থায় ছিল, কোথায় ছিল তার আগে আর কোথায় এসছে এখন, সেটা কম্পেয়ার করবে। আপনি দেখেছেন আনিস আলমগীর বলেছেন যে শেখ হাসিনা তো স্বৈরাচার না, স্বৈরাচার ইউনূস। এটা আমি বলছি না। আপনি দেখেন আওয়ামী লীগ সারা জীবন মুসলিম লীগের বিরোধী ছিল, মুসলিম লীগ আর অলওয়েজ আওয়ামী লীগ বিরোধী ছিল, তাই না? আপনি মুসলিম লীগের সভাপতি যিনি আছে অ্যাডভোকেট মহসিন রশিদ, তার বক্তব্য শুনেন, বলছে শেখ হাসিনা কোন রকম, বলে যে আমি তো কোন রকম শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে রাজি না,
যদি স্বৈরাচার হয় তাহলে স্বৈরাচার হচ্ছে ইনুস, স্বৈরাচার হচ্ছে এই বিএনপি। আপনার মজার জিয়াওয়ার একটা ইন্টার দেশ স্বৈরাচার, বাংলাদেশের প্রথম স্বৈরাচার তো তার বাপ জিয়াউর রহমান। হ্যাঁ, না সেটা আসে। আপনার দেখেন, যে ব্যক্তিটা স্বৈরাচার সে দাঁড়িয়ে বলছে যে এখন সংসদে আমরা এমন একটা সংসদ স্বৈরাচার মুক্ত। আপনি জানেন চিনি চোর যে এই নাজির রহমান মঞ্জু এরশাদের সময় ঢাকা সিটি কর্পোরেশনে চিনি আমি, তার কথা শুনছি, রাজাকারের সাথে বসতেছে আর সে যে বললো তার শ্বশুর তো গত সংসদে হেলাল ছিল, হেলাল শেখ হেলাল, তার সম্বন্ধী তন্ময়, তার মামা শেখ সেলিম, কাকে বলতে হয়? তার ভাই শান্ত। তাহলে তো সেও সে তো স্বৈরাচারের অংশ। তার মানে সে কাকে বলতে চাচ্ছে? এদের প্রবলেম হচ্ছে এরা খাবে আর ব্যাকবাইট করবে আর পিছন দিয়ে এসে ছুরি বসাবে। মীর জাফরের মতো খেয়েছে বঙ্গবন্ধুরটা, বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে বঙ্গবন্ধুর ভাগ্নি জামাই সেই হিসাবে যে এরশাদের দলে যোগ দিল, তারপরে এসে বঙ্গবন্ধু কন্যার আবার পেটে পিছনে ছুরি মেরে দিল। তাহলে এই ব্যক্তি কিভাবে এই ধরনের কথা বলে? সে বহল তবিয়তে ঢাকায় তখন বসবাস করেছে। তাহলে আপনি কাদের নিয়ে রাজনীতি করছেন এটা দেখতে হবে। যে আপনি দেখেন যে এখন এই আমিয়ান মামু, আপনি যেটা দেখছেন যে সেটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমিয়ান মামু। এখন বিএনপি যদি নির্বাচন দেয়, নির্বাচনে যদি হেরে যায়, তাহলে কি হবে? জাতীয় নির্বাচনের প্রশ্ন এসে যাবে, সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচনের প্রশ্ন আসবে, কারণ একটা চাপ আসবে। তারা সেটা চাচ্ছে না। তারা চাচ্ছে যে কোনোভাবে তাদের দল গুছিয়ে তারপরে তাদের যখন মনে করবে যে আমাদের এনাফ ভোট, আমরা নির্বাচনে জিততে পারবো, ডিজাইন করতে পারবো, আগে মেটিকুলাসলি ডিজাইন করতে হবে, তারপরে হয়তো তারা নির্বাচন দিতে পারে। তার আগে না। ধরেন স্থানীয় সরকার নির্বাচন হলে এর ভিতর বেশিরভাগ আওয়ামী লীগ পেলো বা জাতীয় পার্টি পেলো, অন্য পেলো, তখন কি হবে? যখন আপনি স্থানীয় সরকারকে ম্যানিপুলেশন করা খুব কঠিন ব্যাপার, ইউনিয়ন পরিষদ খুব কঠিন হবে। তাহলে কি হবে? কারণ ওইখানে মানুষ সবাই, ওই নির্বাচন কেন্দ্র কয়টা থাকে? 3টা বা 4টা, এবং ওই লোকগুলো সারাদিন ওখানে বসে থাকে, আপনি ম্যানিপুলেট করতে পারবেন না। আর ওই এলাকার লোক সবাইকে চিনে, সুতরাং সেখানে নির্বাচন, তখন সেখানে দেখবে ধরেন আওয়ামী লীগ যদি বেশিরভাগ এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং মহাজোট বিলা যদি বেশি হয়, তখন তারা প্রশ্ন তুলবে যে আমরা জাতীয় নির্বাচন চাই, তখন আন্দোলন শুরু হবে। এবং তারা সেটা চায় না। আপনি দেখেন ভিসি গুলো নিয়োগ কেন দিল? কারণ তার ছাত্র দলকে দিয়ে তাদের নেতৃত্ব নেই। একটা নেতৃত্ব আছে যারা 90-এর আগে নেতা ছিল, তারপরে তাদের কোনো নেতা নেই। তাদের নেতৃত্ব সৃষ্টি করার জন্য ছাত্র দলকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, যার জন্য ভিসি গুলো নিয়োগ দেওয়া হচ্ছে। সেই একই পন্থায় ওই জেলা প্রশাসক থেকে শুরু করে সমস্ত জায়গাগুলি নিয়োগ দেওয়া হচ্ছে, যে তাদের নিজস্ব লোক বা দলকে গোছাতে হবে, যে সেই যে টাকাটা করার পরে তারপরে তারা হয়তো নির্বাচন দিতে পারে, তার আগে কোনো আপনি যেটা প্রশ্নটা আমাকে করলেন, যে প্রশ্নটা আসলে একটা চমৎকার প্রশ্ন, এবং এটা নিয়ে আপনার আলোচনা হওয়াটা অত্যন্ত জরুরি, এবং এটা নিয়ে বিতর্ক থাকাটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে 2024-এর 5ই আগস্টের পর সারা বাংলাদেশে শুধু যে জোর করে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, জোর করে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদেরকে তাদের পদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা যতটুকু জানি প্রায় 109 জন সাবেক এমপি এবং মন্ত্রী বর্তমানে জেলে আছেন। 3.5 লক্ষ থেকে 4 লক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা জেলে আছেন। এমনকি বুয়েটের ছাত্র আবরারের যে খুনি, যারা ছাত্রলীগ নামধারী, যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে জেলে রাখা হয়েছিল, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত জঙ্গি, সমস্ত খুনি, তারপরে হচ্ছে যারা মানে ক্যাডার এবং যারা সন্ত্রাসী, এই সমস্ত লোককে জেল থেকে ছেড়ে দিয়ে আপনার এই ইউনূস সাহেবের অবৈধ সরকার, পাওয়ার্ড বাই জামায়াত ইসলামী এন্ড সেনাপ্রধান ওয়াকার, তারা আপনি দেখেছেন যে অত্যন্ত মানে নিরপরাধ ধরনের আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন লেভেলের নেতাকর্মী, যাদের কোনো পদ নাই বা পদ থাকলেও নামকা ওয়াস্তে একটা পদ আছে, এই ধরনের লোকজনদেরকে ভরে 3.5 লক্ষ জেলখানা ভরে ফেলেছে। তো এর মধ্যে যেমন ধরেন আমার যে উপজেলা, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার যে মতলব সদরের যে মেয়র, তাকেও কিন্তু জেলে ভরে রাখা হয়েছে।
তো আপনি দেখেন যে তার মানে হচ্ছে যে আমার উপজেলার আমার উপজেলার পৌরসভার মতলব পৌরসভার যিনি মেয়র, তিনি এখন জেলে, এবং তার যে মেয়র যে পদ সেটা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, উপজেলা চেয়ারম্যান, সবগুলো উপজেলা চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে, সবগুলো জেলা পরিষদ চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে, সংসদ তো নাই। তো এমত অবস্থায় ডিসিরা প্রশাসক হিসেবে সব চালিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রশাসক হিসেবে চালিয়েছেন, তাদের বর্তমান যে কাজ তার ডাবল কাজ বা অনেক সময় ট্রিপল কাজ তাদেরকে করতে হয়েছে। তো আমরা দেখতে পেয়েছি যে বিএনপি দীর্ঘ 17 মাস বিএনপি টলারেট করেছে ইউনূস সরকারকে, জামায়াত ইসলামকে, ওয়াকার সাহেবকে, সবাইকে টলারেট করেছে। টলারেট করে আমরা যেটা বিএনপির কাছ থেকে শুনেছি বা আমরা যারা অন্তত বিশ্লেষণ করে আমরা যারা কথাবার্তা শুনি, আমরা যেটা বুঝি যে বিএনপি অপেক্ষায় ছিল যে কবে এই নির্বাচনটা দেওয়া হবে এবং কবে আমেরিকা সরকারের সমর্থন নিয়ে, ভারত সরকারের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় এসে তারা তাদের মতো করে দেশটাকে তাদের মতো করে গড়ে নেবে। আমরা যেরকম দেখেছি গত 17 মাস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বেশিরভাগই জামায়াত ইসলামের এবং একটা অংশ ছিল আপনার বিএনপির। আমরা দেখেছি 64 জেলা প্রশাসক, এর মধ্যে 52টাই জামায়াত ইসলাম এবং এনসিপির জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল এই 17 মাসে। তো স্বভাবতই আমরা ধরে নিতে পারি বিপুল ভাই যে বিএনপি বর্তমানে ক্ষমতায় এসে সেও তার লোক জায়গা মতো বসাবে। এটা বাংলাদেশের আগেও লক্ষ্য করা গেছে, এটা এমন না যে এটা নতুন কিছু। তবে এত দ্রুত এবং নির্বাচনবিহীন প্রশাসক নিয়োগ এটা হয়তো আগে ওইভাবে দেখা যায়নি। যেটা আমরা আগে দেখেছি যে মনে করেন যে বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির লোকজন উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু ইমিডিয়েটলি তাদেরকে স্ট্রিপ করেনি তাদের পদ থেকে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছে। সেই নির্বাচনে আসার পর আমরা হয়তো দেখেছি সেখানে আওয়ামী লীগের মদতপ্রাপ্ত বা সরকারি দলের মদতপ্রাপ্ত লোকজন হয়তো উপজেলা চেয়ারম্যান বা মেয়র হয়েছেন, কোথাও কোথাও হননি, কোথাও কোথাও জনপ্রিয় লোকজন বিরোধী দল থেকেও নির্বাচিত হয়েছেন, যেটা বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ যেটা ছিল। বাট এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউনূস সরকার পাওয়ার্ড বাই জামায়াত ইসলামী এন্ড ওয়াকার, সেনাপ্রধান ওয়াকার, তারা যেটা বাংলাদেশকে দেখিয়েছে যে উইদিন 2 to 3 মান্থস সারা বাংলাদেশের আপনার জেলা প্রশাসক থেকে শুরু করে সারা বাংলাদেশের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে আপনার উইদাউট ইন্টারভিউ সারা বাংলাদেশের আপনার শত শত হাজার হাজার পদের নিয়োগ। আগে তো বলতো কোটা বাণিজ্য, কোটা চাই না, আমরা মেধা দিয়ে আমরা আসতে চাই, কিন্তু কোটা তো ভালো কথা, মেধারও কোনো মূল্যায়ন ছিল না গত 17 মাসে। যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত, উইদাউট ইন্টারভিউ, উইদাউট ভাইভা, উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট লোকজনদেরকে যে কি পরিমাণ নিয়োগ দেওয়া হয়েছে বিপুল, এটা যদি আমি লিস্ট করি 200-500 পৃষ্ঠার একটা বই লিখে ফেলা যাবে। তো বিএনপি চিন্তা করে দেখেছে হয়তো, যেটা আমি মনে করি যে আমি বর্তমানে 2/3 সংসদ সদস্য নিয়ে আমি সংসদ সদস্য নিয়ে সরকার গঠন করেছি, সুতরাং এখন আমি মেজরিটি, আমি বাংলাদেশের মা বাবা, আমি সুতরাং আমি যা করতে চাই তাই আমি করতে পারবো, and I should do it। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে 42টি জেলা প্রশাসক তারা নিয়োগ দিয়েছেন, জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছেন, প্রায় 11টি সিটি কর্পোরেশনে তারা নিয়োগ দিয়েছেন, যার মধ্যে ঢাকার 2টি সিটি কর্পোরেশন রয়েছে। এবং একটা জিনিস আমি বিএনপিকে অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের আওয়ামী লীগের সময় অনেক ক্ষেত্রে হয়নি, যেটা হচ্ছে আওয়ামী লীগের সময় ব্যবসায়ীদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে, নেপোটিজমের কারণে একে নিয়োগ দেওয়া হচ্ছে, ওকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির একটা মজার জিনিস দেখেন, এই 42 জন প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন 11 জন নগরপিতা বলেন, প্রত্যেকেই কিন্তু বিএনপির বেশ বড় বড় নেতা। কেউ হয়তো জেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক, এর মধ্যে 10 জন রয়েছেন যারা পরাজিত, এই সংসদ সদস্য নির্বাচন করে পরাজিত হয়েছেন। যেমন জামায়াত ইসলামের আমিরের সাথে যিনি পরাজিত হয়েছেন, তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। তেমনি ভাবে আমরা দেখেছি প্রায় কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, রংপুর, গাইবান্ধা, বাগেরহাট, খুলনা, জয়পুরহাট, ঝিনাইদহ, এইসব জায়গার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত সদস্য সচিব, প্রেসিডেন্ট, এই লেভেলের বিএনপির নেতারা আপনার প্রশাসক হয়েছেন। এবং তারা প্রায় এর মধ্যে 10 জন রয়েছেন তারা পরাজিত, এবং বাকিরা রয়েছেন মনোনয়ন বঞ্চিত, যাদেরকে বিএনপি হয়তো সংসদ সদস্য নির্বাচনে মনোনয়ন দিতে পারেনি। তো তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, তাদেরকে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এবং আমরা দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশন দেওয়া হয়েছে, এবং ভবিষ্যতে আমি অবাক হব না যদি প্রত্যেকটি উপজেলার যে পৌরসভাগুলি রয়েছে সেখানেও যদি তারা ভারপ্রাপ্ত মেয়র নিয়োগ দেন বা প্রশাসক নিয়োগ দেন, সেটাতে আমি খুব একটা অবাক হব না। এবং এই জিনিসগুলো একটা সিগন্যাল দেয়। যদিও আমি জানি যে আজকে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে এই বছরের শেষের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন তারা দিবেন বা দেওয়ার চেষ্টা করবেন, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এক সংবাদ সম্মেলনে বলেছেন। বাট আমি তথাপি মনে করি না যে তারা হয়তো স্থানীয় সরকার নির্বাচনটা এত দ্রুত দিবেন। আমার ধারণা তারা বলছেন যে বিএনপি মাতৃ সরকার গঠন করেছে, 1 মাস হয়েছে, এবং বর্তমানে ইরান এবং ইসরায়েল এবং ইউএস এর যুদ্ধ চলছে, জ্বালানি সংকট দেখা দিয়েছে, খাদ্য সংকট দেখা দিয়েছে, এবং এটা স্ট্রাগল এটাকে ফেস করার জন্য তাদের সময় প্রয়োজন, সরকারকে স্টেবল করার জন্য সময় প্রয়োজন। তো এই একটা এক্সকিউজ দিয়ে বা আমরা 17 বছর, তারেক রহমান সাহেব কিন্তু ইতিমধ্যে বলছেন বারবার 17 বছরের দেশ ধ্বংস হয়ে গেছে, 17 বছরের কোনো উন্নয়ন হয় নাই, 17 বছরে হ্যান হয় নাই, ত্যান হয় নাই। এমনকি নেটিজেনরা যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তারাও বলছেন যে আপনার কি পদ্মা সেতু চোখে পড়ে না, মেট্রো রেল চোখে পড়ে না, কর্ণফুলী টানেল চোখে পড়ে না, 10,000 কিলোমিটার উপর রাস্তাঘাট আপনার চোখে পড়ে না, আপনার পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে চোখে পড়ে না, শাহজালাল টার্মিনাল 3 নম্বর চোখে পড়ে না, আপনার দেশে যেই শত শত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আপনার চোখে পড়ে না, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র চোখে পড়ে না, ডিপ সি পোর্ট এগুলো চোখে পড়ে না। মানে সোজা কথা, এই যে যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ার কাছে আমরা জ্বালানি গ্যাস বিক্রি করে দিচ্ছি, দেশ বিক্রি করে দিচ্ছি, সেই পাইপলাইন 131 কিলোমিটারের পাইপলাইন দিয়েই কিন্তু ডিজেল আসলো, যেটা দিয়ে বাংলাদেশ এখন বেঁচে আছে। তো এগুলা ওনার চোখে পড়ছে না। নেটিজেনরা যারা আওয়ামী লীগকে পছন্দ করে না তারা পর্যন্ত বলছেন যে তারেক রহমান সাহেব আপনি কি বলছেন এগুলা, 17 বছরে কিছুই হয় নাই, দেশ ধ্বংস হয়ে গেছে, আপনি ধ্বংসপ্রাপ্ত একটা দেশ হাতে নিয়েছেন। যাই হোক, এই কথাগুলি বলে উনি হয়তো জাতিকে বোঝাইতে চাচ্ছেন যে আমার সময় লাগবে, 17 বছর পর আমরা ক্ষমতায় আসছি, উই নিড টাইম। এবং এটা বলে যদি উনি শুধু এই বছর না আরো 1-1.5 বছরও কাটিয়ে দেন, তারপরে যদি স্থানীয় সরকার নির্বাচন দেন, আমি খুব একটা অবাক হব না। এবং যেভাবে আমি দেখছি বিএনপির নেতাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, সুতরাং আমি মনে করি যে এরা যদি 1-1.5 বছর ক্ষমতায় থাকে, এই যারা স্থানীয় সরকারে বিএনপির লোকজন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে, তাহলে ভবিষ্যতে যে স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানেও কিন্তু তারা জিতবেন, কারণ তারা নিজেদেরকে এখানে সেটেল করে ফেলছেন, টাকা কামাবেন, ক্ষমতা কামাবেন, স্থানীয়ভাবে তারা তাদের যেই ক্ষমতা এটা পোক্ত করবেন, করার পর স্বভাবতই এটা কিন্তু নিরপেক্ষ নির্বাচন হয়তো হবে না, তখন তারা হইতেছে। তো যতক্ষণ পর্যন্ত বিএনপি কমফোর্টেবল না হবে যে স্থানীয় সরকার নির্বাচনে তারা জিতবে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না তারা নির্বাচন দেবে। ধন্যবাদ। একেবারে সঙ্গে থাকুন। এই সুজাত মনসুর ভাই, আপনি তো রাজনীতি করেছেন, রাজনীতির মাঠে ছিলেন, দেখেছেন কেন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলেই নির্বাচন বিমুখ হয় বা নির্বাচন নিয়ে তারা এক ধরনের আতঙ্কে থাকে কিনা, যে না এখন সরকারের ক্ষমতায়, এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাইলে তো সব জায়গায় বিএনপি পাস করবে, আর 6 মাস পরে যদি নির্বাচন হয় সব জায়গায় বিএনপি ধাক্কা খাবে। এমনটা হানিমুন পিরিয়ডে সবকিছু হয়ে গেলে সবকিছু ইজিলি হয়, এটা সবাই বলে। আপনার কাছে কি মনে হচ্ছে, বিএনপি কি আসলে নির্বাচন বিমুখ নাকি আসলে নির্বাচন দিবে খুব জিতে? ধন্যবাদ বিপুল এবং মোল্লা ভাই এবং জিয়া করিম ভাই, আমার সহ আলোচক। মোল্লা ভাই চমৎকার আলোচনা করেছেন। প্রশ্নটা প্রথমে যে আমরা বিএনপির গঠন ধরনটা যদি প্রতিষ্ঠা ধরন, বাংলাদেশের মধ্যে যে বৃহৎ দলের মধ্যে একমাত্র দল আওয়ামী লীগ, যেটা মাটি থেকে উঠে এসেছে। বিএনপি জাতীয় পার্টি সবগুলো ক্ষমতা থেকে প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষমতার প্রতি যে লুপটা আমরা যখন দেখি 91-এ যখন খালেদা জিয়া জিতে আসেন, যেভাবেই হোক আমরা তো জানি ইঞ্জিনিয়ারিং করে এসেছিলেন, চার্লি চ্যাপলিনকে দিয়ে শাহাবুদ্দিনের মাধ্যমে এসেছিলেন, কিন্তু 96-এ এসেই উনি ক্ষমতাকে আঁকড়ে ধরতে চাইলেন, ছাড়বো না আমি, উনি 15 ফেব্রুয়ারি নির্বাচনটা করলেন। আবার ওই জায়গায় যখন আবার পরাজিত হইলেন, দেখা গেল যে 2007-এ যাতে ওই তত্ত্বাবধায়ক রায়কেও জিতে আসা যায়, অর্থাৎ ক্যাম হাসানকে, ওনাদের দলের লোককে বয়স বাড়িয়ে দিন, ক্ষমতা ছাড়া যাবে। এই কেন হারলেন? হাইরা আইসা 2001-এ আইসা উনি সেই আবার চার্লি চ্যাপলিন, শাহাবুদ্দিন আর লতিফুর রহমানের মাধ্যমে ষড়যন্ত্র, সেনাবাহিনী সবকিছু মিলিয়ে তিনি জিতে আসলেন। ক্ষমতা রাখতে হবে।
2007-এ আইসা ওই যে আবার বললাম না তুমি এক গেল 2007, হ্যাঁ আচ্ছা 27 যে পারলেন না, আওয়ামী লীগ জিতে আসলো বা মহাজোট করে আসলো। আসার পরে গত 17 বছর 15-16 বছর হইতো ক্ষমতার বাইরে বিএনপি। যখন কোটা আন্দোলন শুরু হয় আপনারা দেখবেন, খেয়াল করে আপনার অতীতগুলো দেখবেন, প্রথম দিকে কিন্তু বিএনপিও সমর্থন জানায় নাই, অপেক্ষা করছে, ও কোটা আন্দোলন মেধার পক্ষে তারা না। তারপর তাদেরকে বোঝানো হয়েছে আপনারা আসলে শেখ হাসিনা পরে যাবে, নির্বাচন ইমিডিয়েটলি হবে, আপনার ক্ষমতায় আসবে, আবার ক্ষমতা। যখন 5ই আগস্টের পরে প্রথম দিকে ধরেই নেওয়া হয়েছিল নির্বাচন হলেই বিএনপি, আবার পরে যখন 17-18 যখন দিন গনিয়ে যেতে লাগলো, যত যেতে থাকলো তখন বিএনপির এই যে চাঁদাবাজি, এরপরে এই যে মব সবকিছু মিলে জামাত এদেরকে দিয়ে করাইতো।